আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সুন্দর আছো এবং নিয়মিতভাবে পড়াশোনা করতেছো। সো ক্লাস 7 বাসী তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ক্লাসটা আমরা স্টার্ট করতেছি তোমাদের সায়েন্সে চ্যাপ্টার 8 শব্দ রিলেটেড যতগুলো কনসেপ্ট আছে সেটাকে নিয়ে। সো চলো কথা না বাড়ায় শুরু করি এবং তো আজকের ক্লাসে তোমাদের সাথে আছে আমি অর্ণব ভাইয়া, পড়াশোনা করতেছি বুটেক্সে। সো প্রথম কথা হচ্ছে শব্দ আর শব্দের ধরন। অ্যাকচুয়ালি আমাকে আগে জানতে হবে যে আমরা শব্দ কিভাবে উৎপন্ন করতে পারি। মনে করো আমি এখন আমার এইটা একটা ফোন আর এটা একটা পেন, ঠিক আছে? এই ফোনে আমি পেন দিয়ে কে সাউন্ড আঘাত করব, দেখো তো। এই ফোনে এই পেন দিয়ে যখন আমি আঘাত করতেছি, আমার কি তুমি ঠাস করে একটা শব্দ শুনতে পারতেছো না? শব্দ শুনতে পারতেছো? আমি এই কলমটা যদি এখন মেঝেতে ফেলে দেই, কলমটা যখনই মেঝেতে হিট করবে তখনই কি হবে, আমাদের কানে একটা সাউন্ড চলে আসবে। তার মানে আমরা কোনো কিছু, কোনো একটা বস্তুকে অন্য একটা বস্তু দিয়ে যখন আঘাত করব তখন আমার কি তৈরি হবে ভাইয়া? তখন আমার সাউন্ড তৈরি হবে। তোমাদের বইতে এই আঘাত করার মাধ্যমে, এই আঘাত করার মাধ্যমে কিন্তু অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। যেমন কি একটা হচ্ছে মনে করো লোহার কাঁসার পিরিচ, ঠিক আছে, বা কাঁসার প্লেট। এই কাঁসার প্লেটে তুমি কি করলো, একটা চামচ দিয়ে টাস করে বালি দিলা। টাস করে বাড়ি দিলে তোমাকে কি বলা হয়েছে, এখান থেকে শব্দ তৈরি হয়েছে। তার মানে আমার মেইন কনসেপ্ট, ইন জেনারেল কনসেপ্ট কি ভাইয়া? আমার একটা ইন জেনারেল কনসেপ্ট হচ্ছে আমার অ্যাকচুয়ালি শব্দ কিভাবে তৈরি হয়। আমার শব্দ তৈরি, শব্দ তৈরির জন্য আমরা কি জানি? একটি বস্তুকে অন্য আরেকটি বস্তু দিয়ে আঘাত করলে আমার অ্যাকচুয়ালি কি তৈরি হয়? শব্দ তৈরি হয়। এবার তোমার কথা হচ্ছে যে আমি যখন এই শব্দটা যে তৈরি হইলো, এই শব্দটা অ্যাকচুয়ালি আমি যদি আরেকটু ডিপ অ্যানালাইসিস করি তাহলে কিভাবে তৈরি হইলো? ওকে, তুমি দেখো, আমি এই কলমটা দিয়ে যখন এই ফোনের ব্যাক কভারে আঘাত করব, এই কলমটা দিয়ে এই ফোনে যখন ব্যাক কভারে আঘাত করব তখন এই ফোনের মধ্যে একটা কম্পন তৈরি হবে। এই ফোনের মধ্যে কি তৈরি হচ্ছে? একটা কম্পন তৈরি হচ্ছে। তার মানে যে বস্তুতে আঘাত করা হলো তাতে কি তৈরি হবে? আমাদের কম্পন তৈরি হবে এবং এই কম্পনটা অ্যাকচুয়ালি কিভাবে ছড়ায় যাচ্ছে, এই কম্পনটা যে আমরা সাউন্ড আকারে শুনতে পাচ্ছি, এটা কিভাবে ছড়াচ্ছে এখন সেটাই দেখব। মনে করো এইটা আমার মনে করো একটা বেল, ঘন্টা। এটা মনে করো একটা ঘন্টা, এটা মনে করো একটা দিয়ে ঝুলে আছে। এটা আমার স্কুলের ঘন্টা, ঠিক আছে? এই স্কুলের ঘন্টায় মনে করো এখন যদি আমি একটা আঘাত করি, এইভাবে একটা আমি আঘাত করি, এই স্কুলের ঘন্টায় কি অনেকগুলো কণা আছে না ভাইয়া? অনেকগুলো ছোট ছোট পরমাণু আছে না? ঠিক আছে, তার মানে এখানে কি হবে দেখো তো, অনেক ছোট ছোট কণাকে আমি যদি বিবেচনা করি, একটু ঠান্ডা মাথায় দেখবা কনসেপ্ট একদম ইন ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? এবং পড়তেও খুব বেশি মজা লাগবে, কঠিন মনে হবে না। আচ্ছা, আমি আঘাত করলাম বেলের মধ্যে এবং বেলের ভেতরে অনেকগুলো অগণিত কণা আছে। সো দেখা গেল আমি আঘাত করার সাথে সাথে এই কণাটা মনে করো, এই কণাটা কম্পন দিল, কাঁপাকাঁপি শুরু করলো, কম্পন দিল, এই কণাটা কম্পন দিল।
এবং কম্পন দেওয়ার ফলে এই কণার কম্পন সে সুন্দর মতো তার পাশের কণাকে ট্রান্সফার করে দিল, এই কণাকে ট্রান্সফার করে দিল, এই কণাও কম্পিত হলো, এই কণা কম্পিত হওয়ার মাধ্যমে তার মধ্যকার কম্পনটা সে পাশের কণাকে ট্রান্সফার করে দিল, পাশের কণাকে ট্রান্সফার করে দিল। অর্থাৎ এরকম হবে যে আমাকে মনে করো কেউ হিট করছে, আমি কম্পন দিচ্ছি, কম্পন দেওয়ার মাধ্যমে আমি আমার কম্পনটা আমার সামনে থাকা একজন মানুষকে ট্রান্সফার করে দিলাম, ও ওই ট্রান্সফারটা পেয়ে কম্পন দিচ্ছে, ঠিক আছে, কম্পন দিচ্ছে, কম্পন দিয়ে ওই কম্পনটা সে সামনের কণাকে দিয়ে দিল, ওই সামনের কণা কম্পন দিচ্ছে, সে তার সামনের কণাকে দিয়ে দিল। এইভাবে কি হয়, এই কম্পনটা স্প্রেড হইতে থাকে, চারপাশে ছড়ায় যেতে থাকে, এবং এই ছড়ানোর মাধ্যমে দেখা যাচ্ছে যে এইভাবে এই বস্তুটার মধ্যে, এই বস্তুটার কণাগুলোর মধ্যে যেমন কম্পন ছড়াচ্ছে, এবং একটা টাইমে দেখা যায় এই যে আমার ফ্রি একটা মাধ্যম, একটা বায়ু মাধ্যম, এই বায়ু মাধ্যমেও তো কণাটা আছে, বায়ু মাধ্যমে তো কণাগুলো আছে, তাই না? বায়ু মাধ্যমেও তো আমার কণা আছে। তো দেখা যাচ্ছে এই কণা চারপাশে স্প্রেড করতে করতে দেখা যাচ্ছে প্রথমে এই বায়ু মাধ্যমকে কম্পন দিবে, তারপর দেখা যাচ্ছে এই কম্পনটা এই বায়ু মাধ্যমে যাবে, তার পরবর্তী এই কণার মধ্যে এই কম্পনটা চলে যাবে। তাহলে দেখো তো কম্পনটা আস্তে আস্তে কি সামনের দিকে যাচ্ছে না? আমি আবার বলতেছি, এই যে বেল, এই বেলের মধ্যে প্রত্যেকটা কণা কম্পন দিচ্ছিল, প্রত্যেকটা কণা এভাবে কম্পন দিচ্ছিল এবং সামনের কণাকে কম্পন ট্রান্সফার করতেছিল। এখন এই কণাটা, এই কণাটা কম্পন দিয়ে সে কি করবে, বায়ু মাধ্যমে থাকা কণার মধ্যে তার কম্পনটা ট্রান্সফার করে দিবে। তারপরে বায়ু মাধ্যমে থাকা এই কণা তার কম্পনটা তার সামনে থাকা কণাকে ট্রান্সফার করে দিবে, এই কণা তার সামনে থাকা কণাকে ট্রান্সফার করে দিবে। এইভাবে করে কি হচ্ছে, আমার কম্পনটা সামনের দিকে গমন হচ্ছে, কম্পনটা আস্তে আস্তে সামনের দিকে গমন হচ্ছে, এবং এর মাধ্যমেই আমরা অ্যাকচুয়ালি শব্দটা শুনতে পারি। দূরে একটা বস্তু পড়ছে, দূরে থাকা বস্তুটার পড়ার সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি। কিভাবে পাচ্ছি? ও যে পড়ছে, ওই পড়ার যে শব্দের যে কম্পন তৈরি হয়েছে, কণাগুলা, বায়ু মাধ্যমের কণাগুলা ওই কম্পনটা একজন আরেকজনের দিকে ট্রান্সফার করে দিচ্ছে, একজন আরেকজনের দিকে ট্রান্সফার করতে 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 আমি এটা শুনতে পারছি। সরি, ট্রান্সফার করতে করতে একটা টাইমে গিয়ে আমি এটা শুনতে পারছি। সো শব্দের পার্টটা ধরতে পারছো যে অ্যাকচুয়ালি শব্দ কিভাবে তৈরি হয় এবং কম্পনটা কিভাবে স্প্রেড হচ্ছে। ওকে, এখন এই যে শব্দটা তৈরি হয়, এই শব্দটা কিছু কিছু শব্দ আমাদের শুনতে ভালো লাগে, কিছু কিছু শব্দ আমাদের শুনতে ভালো লাগে না। কিরকম? মনে করো যে এখানে সামনে একটা বড় কোনো একটা বস্তু ঠাস করে নিচে পড়ে গেল, এই শব্দ শুনতে তোমার খুব বেশি ভালো লাগবে না, ভালো লাগবে না, মনে হবে যে কানে আগে ধরবো, এ হে কানটা মনে ফেটে গেল। আবার এইখানে যদি একটু পরে যদি আমি একটা গিটার বাজানো স্টার্ট করি, এখন তোমার শুনতে ভালো লাগবে, ঠিক আছে, কেননা আমার গিটারে কি আছে, সুর আছে, আমার গিটারে ভাইয়া সুর আছে, এই কারণে শুনতে ভালো লাগতেছে। বাট একটা বস্তু যখন ঠাস করে পড়ে গেল, এটা হচ্ছে এটা কোনো সুর না, একটা র্যান্ডম নয়েজ, একটা আওয়াজ যেটা কানে আমাদের ব্যথা লাগে, তখন আমরা সেটাকে বলি সুরহীন শব্দ। তার মানে শব্দ, তার মানে শব্দ এক প্রকার, শব্দ অ্যাকচুয়ালি দুই রকম হইতে পারে, একটা আমাদের সুরযুক্ত, একটা আমাদের সুরহীন, ঠিক আছে। আমি যদি আরেকটু ইন ডিটেলস আলোচনা করি, ঠিক আছে, যে সুরযুক্ত শব্দতে আমার যে ফ্রিকোয়েন্সি, আমার যে কম্পাঙ্ক, আচ্ছা কম্পাঙ্ক তো আপনাদের নাই, তাহলে একটু মাথায় রাখেন এটা এরকম ভাবে যে যখন সুরযুক্ত শব্দ হয়, এখানে এখানে হচ্ছে আপনার একটা শব্দের যে বৈশিষ্ট্য, ও একটা নির্দিষ্ট রেঞ্জের শব্দের বৈশিষ্ট্যটাকে কি করতে পারে, ও হচ্ছে বহন করে থাকে, ঠিক আছে। শব্দের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, যে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তারপরে হচ্ছে এগুলা মেইন, তারপর হচ্ছে পর্যায়কাল, এগুলা হচ্ছে সে একটা নির্দিষ্ট রেঞ্জে মেনটেন করে। এটা আপনাদের নাই, সামনে গিয়ে যখন ক্লাস 8-এ পড়বেন তখন এগুলো খুঁজে পাবেন, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে, পর্যায়কাল কাকে বলে, ঠিক আছে। তো আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। আচ্ছা, সুরযুক্ত শব্দতে কি হয় ভাইয়া? সুরযুক্ত শব্দতে অ্যাকচুয়ালি মেইনলি
এখানে আমার কি থাকবে, এখানে অ্যাকচুয়ালি আমার সুর থাকে। এখন সুরটা কি থাকে, এই সুরটার মেইন মানে প্রসেসটাই হচ্ছে আমার যে শব্দ তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক যে ওয়ার্ডগুলো বলছি, এই ওয়ার্ডগুলো একটা নির্দিষ্ট রেঞ্জে থাকে। নির্দিষ্ট রেঞ্জে থাকার কারণে এই ওয়ার্ড মানে সাউন্ডগুলো শুনতে আমাদের খুব ভালো লাগে, মানে মিউজিক টাইপ জিনিসপাতি মনে হয়। সুরহীন, সুরহীনে বলা হয় আমার শব্দের যে বিভিন্ন উপাদান যেমন কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো কি থাকে না ভাইয়া, এগুলো কোনো নির্দিষ্ট রেঞ্জে থাকে না, খুব এলোমেলো অবস্থায় থাকে। তাই এটাকে শুনতে আমার কোনো মানে ভালো কিছু অনুভূতি হয় না। অর্থাৎ খাঁটি বাংলা ভাষায় বললে এখানে কি থাকে না ভাইয়া, এখানে কোনো সুর থাকে না, এখানে কোনো সুর থাকে না। সো শব্দের ধরনটা ধরতে পারছেন, সুরযুক্ত হইতে পারে, সুরহীন হইতে পারে। আশা করি এখানে যতটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করছে আপনারা ধরতে পারছেন। সো চলেন আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই। এখানে বলা হয়েছে শব্দের উৎপত্তি। এবার যখন আমি গত স্লাইডটা বললাম, তখন আমি কিন্তু একটা হিডেন একটা মেসেজ আপনাদের দিয়ে দিছি। কি মেসেজ ভাইয়া? কথা হচ্ছে আপনি চিন্তা করেন শব্দটা কখন তৈরি হয়। প্রথম কথা বলতে পারেন একটা বস্তুকে আরেকটা বস্তু দিয়ে আঘাত করলে, হ্যাঁ শব্দ তৈরি হচ্ছে। কিন্তু আমি যদি আরেকটু ডিপ অ্যানালাইসিস করি, যখন একটা বস্তুকে আরেকটা বস্তু দিয়ে আঘাত করতেছেন, যে বস্তুকে আঘাত করছেন ওকে কম্পন হইছে না? ওই বস্তুটা কি হয়েছে ভাইয়া? কম্পন হয়েছে। এবং ওই কম্পনের ফলে প্রত্যেকটা উপাদান ওই নির্দিষ্ট কম্পনকে কি পাস করে দিচ্ছিল সামনে থাকা ব্যক্তিকে, সামনে থাকা কণাকে সে কি দিয়ে দিচ্ছিল না? এভাবে শব্দটা আমরা শুনতে পাচ্ছিলাম না। তার মানে ডিপ অ্যানালাইসিস যদি আমরা করি, আমরা প্রথম ওয়ার্ডটা পাবো শব্দের উৎপত্তি কোথা থেকে হচ্ছে? শব্দের উৎপত্তি কম্পন থেকে হচ্ছে। আমার শব্দের উৎপত্তি কোথা থেকে হচ্ছে? শব্দের উৎপত্তি হয় আমার কম্পন হতে। এটা একটু আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? এবার দেখো আমরা এখানে কিছু উদাহরণ তোমাদের মনে রাখার জন্য বলতেছি। প্রথম উদাহরণ, উদাহরণ 1, একটা চামচ দিয়ে তুমি একটা গ্লাসকে আঘাত করলা। চামচ দিয়ে তুমি কি করতেছো ভাইয়া? চামচ দিয়ে একটা কাঁসার গ্লাসকে তুমি আঘাত করলা। সো মনে করো যে এইটা আমার মনে করো একটা গ্লাস, এইটা ছিল আমার মনে করো একটা গ্লাস, ঠিক আছে? তুমি এখানে একটা থাকা চামচ, ঠিক আছে, এইটা আমার চামচ, ঠিক আছে? এই চামচ দিয়ে এই গ্লাসকে তুমি হিট করলা। হিট করলে দেখা গেল যে তোমার এইভাবে গ্লাসটা কাঁপতেছে, এইভাবে আমার গ্লাসটা কাঁপতেছে। এবং গ্লাসটা যখন কাঁপতেছে, এই গ্লাসটা যখন কাঁপতেছে, এই যে কম্পন, এই কম্পন তার বাতাসে থাকা কণাগুলোর মাঝেও স্প্রেড করে দিবে, বাতাসে থাকা কণাগুলোর মাঝেও সে সুন্দর মতো স্প্রেড করে দিবে। এবং যখন স্প্রেড করে দিচ্ছে তখন কোন একটা নির্দিষ্ট পজিশনে গিয়ে আমরা সুন্দর মতো কি করতে পারবো? আমরা সুন্দর মতো এই শব্দটা শুনতে পারবো, ঠিক আছে? সো আমরা তাহলে কি পাইলাম ইন ডিটেলসে? যে আমরা যখন কোনো একটা বস্তুকে আঘাত করি, ওই বস্তুটার কম্পন থেকে অ্যাকচুয়ালি আমরা শব্দটা উৎপত্তি হয়, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের শব্দের সঞ্চালন। শব্দের সঞ্চালনটাই হচ্ছে আমাদের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আমি আবার ওই উদাহরণটার কথা চিন্তা করি। উদাহরণ 1, উদাহরণ 1, উদাহরণ 1-এ কি বলা হইল? যে এই আমার চামচ, ঠিক আছে, আর এই আমার গ্লাস,
এই আমার গ্লাস, ঠিক আছে। আমি চামচ দিয়ে গ্লাসকে যখন হিট করব তখন এখানে কি তৈরি হবে ভাইয়া? এক প্রকার কম্পন তৈরি হবে। আমি যদি এখানে আঘাত করি তাহলে এখানে কি হবে ভাইয়া? এক প্রকার কম্পন তৈরি হচ্ছে। যখন এক প্রকার এখানে কম্পন তৈরি হচ্ছে তখন আমার এই কম্পনটা কি হবে? তার বাইরে থাকা বায়ু মাধ্যমগুলোর যে কণাগুলো আছে, বায়ু মাধ্যমে যে কণাগুলো আছে, এই কণাগুলোর মধ্যে এই কম্পন সুন্দর মান মতো পাস হবে, সুন্দর মতো এই কম্পনটা পাস হচ্ছে, এবং পাস হয়ে এই কণাগুলোও কি হচ্ছে? কম্পিত হচ্ছে। এই কণাগুলো ভাইয়া কম্পিত হচ্ছে। এরপর এই কণাগুলো তাদের মধ্যে থাকা কম্পনকে কি করবে? তাদের মধ্যে থাকা কম্পনকে পাস করে দিবে। এই কণা তার কম্পনটা তার সামনের কণাকে কম্পন সুন্দর মতো পাস করে দিচ্ছে। এইভাবে সুন্দর মতো তারা তাদের কম্পনটা সামনে থাকা কণাকে পাস করে দিচ্ছে। আবার এই কণাগুলো কি হচ্ছে? এখন কম্পিত হচ্ছে। তার সামনেও তো কণা আছে, তার সামনেও তো ভাইয়া কি আছে? কণা আছে। সেও সুন্দর মতো, এই ব্যক্তিও, এই কণাও সুন্দর মতো তার কম্পনকে সামনের কণাকে পাস করে দিবে। এখানে প্রত্যেকটা কণা তার কম্পনকে সুন্দর মতো সামনের কণাকে কি করে দিচ্ছে ভাইয়া? পাস করে দিচ্ছে। এবং যেতে 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 একটা সময় এসে আমাদের কি আসবে? আমাদের কানে এটা পৌঁছাবে। আমাদের কানে এই সাউন্ডটা পৌঁছাবে। একটু মাথায় রাখবেন। এবার আপনি চিন্তা করেন, আপনি হাত দিয়ে দেখেন আপনার যে কানটা, এই কানের মধ্যে কি একটা ফানেলের মতো সরু পথ আছে না? হ্যাঁ, ফানেলের মতো একটা সরু পথ আছে, এবং এই ফানেলের মতো সরু পথের শেষ প্রান্তে মাথায় রাখবেন একটা পাতলা পর্দা আছে, ঠিক আছে। এবার কানের মধ্যে মেকানিজমটা কিভাবে আছে? প্রথমে আপনার ফানেলের মতো ফানেলের মতো একটা সরু পথ আছে, ঠিক আছে। এই পথটা দিয়ে আমার এই কম্পনটা ভেতরে প্রবেশ করবে। এরপরে সে কি করবে? এই সরু পথের শেষ প্রান্তে আমার পাতলা পর্দা আছে। এই পাতলা পর্দাকে কি বলা হবে? এই পাতলা পর্দাকে আমার কানের পর্দাও বলা হয়, ঠিক আছে। কানের পর্দাও বলা হয়। একটা পাতলা পর্দা আছে। এখন এই কম্পনটা ফানেলের মধ্য দিয়ে সরু পথে আসায় এসে এই যে শেষ প্রান্তে থাকা পাতলা পর্দা, এটাকেও কি করবে? সে কম্পন দিবে। এটাকেও কি করবে? সে কম্পিত করবে। এই কম্পনটা আমাদের কি করবে? এই কম্পনটা পাতলা পর্দার মাধ্যমে সিগন্যাল হয়ে আমাদের মস্তিষ্কে চলে যাবে। এরপর এই কম্পনটা সুন্দর মতো আমাদের কি করবে? মস্তিষ্কে চলে যাবে, এবং মস্তিষ্ক সেটাকে অ্যানালাইসিস করে আমাদের শব্দের অনুভূতি যোগাবে। এইভাবেই অ্যাকচুয়ালি শব্দ একদম কাঁসার গ্লাস থেকে শুরু করে আমাদের কানে পর্যন্ত মস্তিষ্কে শ্রবণের অনুভূতি যোগাচ্ছে। সো আশা করি আমাদের শব্দের যে সঞ্চালন, এই শব্দের সঞ্চালনের পার্টটা আপনি সুন্দর মতো বুঝতে পারছেন। তো চলেন আমরা পরবর্তী পার্টে চলে যাই। আচ্ছা, এইবার হচ্ছে আমি এই শব্দ সঞ্চালনের একটা শেষ কথা আপনাদের বলতে চাই। শব্দ সঞ্চালনের জন্য, বা আমরা যেই শব্দটাকে এতক্ষণ নিয়ে অ্যানালাইসিস করতেছি, এই সঞ্চালনের জন্য একটা মাধ্যম আপনার মাস্ট দরকার হবে। আমি আবার বলতেছি, এই শব্দটা সঞ্চালনের জন্য একটা মাধ্যম আপনার মাস্ট দরকার হবে। কেননা মাধ্যম ব্যতীত এই শব্দ আপনি কোনোভাবেই সঞ্চালন করতে পারবেন না। যেমন এখানে আমার কি ছিল বলতে পারেন, এখানে তো ভাই মাধ্যম নাই। হ্যাঁ ভাই, মাধ্যম তো আছে, বাতাস আছে, বায়ু মাধ্যম আছে। সো আমরা এখানে বায়ু মাধ্যমের সাপেক্ষে সবকটার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিলাম। ওকে, যেমন এখানে বায়ু মাধ্যমে না থাকলেও পানি মাধ্যম থাকতে পারে, ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে বিভিন্ন লোহা হতে পারে, তামা হতে পারে, ঠিক আছে। আবার কোনো হচ্ছে অন্য কোনো মাধ্যমও হতে পারে, বাট
মাধ্যম আপনার লাগবে। তবে মজার ব্যাপার হচ্ছে যে আপনি বায়ু মাধ্যমে শব্দটা যতটুকু বেগ নিয়ে সামনের দিকে প্রবাহিত হয়, অন্যান্য মাধ্যমে কি অবশ্যই বেগের মান চেঞ্জ থাকবে। কেননা প্রথম কথা হচ্ছে বায়ু মাধ্যমে আমাদের শব্দের যে এই অণুগুলার যে স্ট্রাকচার পানি মাধ্যমে অণুগুলার গঠন বা স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট হয়, লোহা মাধ্যমে অণুগুলার স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট হচ্ছে। এই কারণে শব্দ যে পাস হচ্ছে, কত স্পিডে পাস হচ্ছে বা কতটুকু স্লোতে পাস হচ্ছে, এইগুলো তখন আমরা ডিটারমাইন করতে পারি, এবং এটা আমরা একটু পরে আরো ভালো মতো দেখব। কথা বুঝতে পারছেন? ওকে, এবার হচ্ছে শব্দের সঞ্চালন আমরা একটু আগে দেখছি, বাট এইটা অ্যাকচুয়ালি আমাদের কিভাবে প্রকাশ করতেছে। মনে করেন আপনার এই শব্দের সঞ্চালনটা আমরা এই যে স্প্রিং আছে না, এই স্প্রিং এর সাথে অনেক সময় তুলনা করতে পারি। ঠিক আছে, আমরা শব্দের সঞ্চালনটা বোঝার জন্য এই স্প্রিং এরটাকে খুব সুন্দর মতো আমরা গঠন করতে পারি বা অ্যানালাইসিস করতে পারি। কিরকম চিন্তা করেন, আমি আগে লিখতেছি আমাদের শব্দের সঞ্চালন। এই শব্দের সঞ্চালনকে আমরা এই স্প্রিং এর বিভিন্ন কার্যকারিতার সাথে তুলনা করব। আমরা এই স্প্রিং এর পার্টটার সাথে তুলনা করব। কিভাবে তুলনা করব আপনি একটু দেখেন। মনে করেন আমি যদি এখানে তো স্প্রিং আছেই, তো আমি তাও একটা স্প্রিং আঁকি। মনে করেন এই একটা স্প্রিং, এই স্প্রিংটা নর্মাল অবস্থায় আছে। ঠিক আছে, এই স্প্রিংটা এখন নর্মাল অবস্থায় আছে। আপনি কি করলেন, আপনি এই বরাবর স্প্রিংটাকে চাপ দিলেন, ঠিক আছে, ধাক্কা দিলেন। এইভাবে করে স্প্রিংটাকে একটা ধাক্কা দিলেন। যদি স্প্রিংটাকে ধাক্কা দেন তাহলে সে কি হবে বলেন তো? এইভাবে সংকুচিত হয়ে যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে না? এটা একটা স্প্রিং ছিল, আপনি ওর এই বরাবর একটা ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার পরে সে কি হয়ে গেল, সে এইভাবে সংকুচিত হয়ে গেল, সংকুচিত হয়ে গেল। ঠিক আছে, যখন সে সংকুচিত হয়ে যাচ্ছে, আপনি সংকুচিত করে ফেলছেন, ওকে ছোট করে ফেলছেন, হাতটা সরায় দেন, তখন সে কি করবে? সে একবার প্রসারিত হবে, আবার সংকুচিত হবে, আবার প্রসারিত হবে, আবার সংকুচিত হবে। এইভাবে করে সে সামনে পেছনে যেতে থাকবে। অর্থাৎ এরকম যখন সংকুচিত আপনি করে ফেলছেন, তখন তার দুই রকম সিনারিও হবে। প্রথম সিনারিও কি হবে? সে এইভাবে প্রসারিত হচ্ছে, আবার সে কি হচ্ছে, আরেকটা সিনারিও কি হবে, সে আবার সংকুচিত হচ্ছে, ঠিক আছে, মানে একবার একবার সামনে যাচ্ছে সংকুচিত হয়ে, আবার পেছনের দিকে যাচ্ছে, আবার সামনে যাচ্ছে, আবার পেছনের দিকে যাচ্ছে। এই জিনিসটা আমরা শব্দ সঞ্চালনের ক্ষেত্রে ইউজ করতে পারি। কিরকম? মনে করেন আমার যে মাধ্যম মনে করেন এটা হচ্ছে আমাদের মাধ্যমের বিভিন্ন কণা। এই যে আরো অনেক কণা থাকবে, বাট আমি স্পেসিফিক এতটুকু নিয়ে কাজ বুঝাচ্ছি। যখন আপনার ওই যে ধাতব বেলটা যখন কম্পিত হইল, কম্পনটা কি করছে? এটুক পার্টকে দিছে না কম্পনটা এই বায়ু মাধ্যমের এই পার্টের কণাগুলোকে এই কণাগুলোকে কম্পনটা দিয়ে দিছিল। যখন এই পার্টের কণাগুলো কম্পনটা পাইছে, সে কি করছে? সে একবার প্রসারিত হইছে, একবার সংকুচিত হইছে। তার মানে সে এইভাবে করে স্প্রিং এর মতো আপ ডাউন সামনের পিছনে করতেছে। যখন সে এই বরাবর এই পজিশনে চলে গেল, তাহলে দেখেন তো সে কি তার পাশের মাধ্যমের কাছাকাছি চলে গেছে না? সে যখন এখানে ডান বাম এই যে এরকম ডান বাম করতেছে, যখন সে এই বরাবর ডানের দিকে চলে যাচ্ছে, তখন দেখেন এই মাধ্যমের সাথে এই কণাটা কি খুব কাছাকাছি ডিস্টেন্স হয়ে গেছে না? তখন কি করে? সে এই যে তার মধ্যে থাকা কম্পন সুন্দর মতো এই মাধ্যমকে দিয়ে দেয়, দিয়ে আবার আগের জায়গায় চলে আসতে চায়। তখন পাশে থাকা মাধ্যমটা আবার ডান বাম শুরু করবে। যখন ডান বাম শুরু করতেছে, ডানে যখন আসলো, এই মাধ্যমের কাছাকাছি চলে আসলো, এই কণা কাছাকাছি চলে আসলো, তখনই লাল কণাটা সাদা কণাটাকে তার কম্পন দিয়ে দিবে। তারপরে সেও কি করবে? সুন্দর মতো
এই পাশ ওপাশ নাড়াচাড়া করবে। এইভাবে করে দেখেন আমার কম্পনটা একটা দিক বরাবর সে প্রসারিত হচ্ছে, সরি এক দিক বরাবর সে সঞ্চালিত হচ্ছে। এইভাবে আমরা স্প্রিং এর সংকোচন বা প্রসারণকে কাজে লাগিয়ে আমরা শব্দের সঞ্চালনটা খুব ভালো মতো বুঝতে পারি। এটা ধরতে পারছেন নাকি? আচ্ছা, এবার চিন্তা করেন তরল পদার্থের শব্দের সঞ্চালন এবং বেগ। আপনি চিন্তা করেন, আপনি যদি একটা গ্লাস নেন, একটা মাধ্যম ধরলাম যে একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে আমার পানি আছে, এই গ্লাসের মধ্যে আমার পানি আছে, এই গ্লাসের মধ্যে আমার সুন্দর মতো এরকম পানি আছে। যখন এই গ্লাসের মধ্যে পানি আছে, অবশ্যই মাথায় রাখবেন এই পানিগুলো কি কণা দিয়ে তৈরি না? এই পানিগুলো কি ভাইয়া কণা দিয়ে তৈরি। সো আমি কণাগুলোকে ডিটারমাইন করি। এরকম কণা দিয়ে তৈরি। ওকে, আরো অনেক কণা আছে, এরকম কণা দিয়ে অনেকগুলো কণা দিয়ে তৈরি। আচ্ছা, এই যে কণাগুলা, একটা কণা আরেকটা কণার সাথে কি অ্যাটাচড অবস্থায় থাকবে, এটা আপনারা জানবেন, সামনে জানবেন, বাট একটুখানি রিমাইন্ডার, মানে একটুখানি ডিপে যাওয়ার জন্য আপনাকে এটা বুঝাচ্ছি যে আমার যে এই গ্লাসের যে আমার এরকম কণাগুলো আছে, এই কণাগুলো যে গঠন, এই গঠনটা আমাদের কঠিন পদার্থের গঠন থেকে কিছুটা দুর্বল হয়। তার মানে এই গ্লাসের পানির গঠন, এই পানির কণাগুলোর গঠন আমার কিছুটা দুর্বল হয়, এবং দুর্বল হয় দেখেই পানির কি নির্দিষ্ট কোনো আকার নাই, ওকে যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকারই ধারণ করে। তার মানে আমি কিন্তু একটুখানি কেমিস্ট্রি পোর্শনও চলে গেছি, বুঝতে পারছেন? এটা বোঝানোর জন্য আমাকে একটু কেমিস্ট্রি পোর্শনও সাহায্য নিতে হচ্ছে। সো আপনি মাথায় রাখবেন যে আপনাকে যদি কখনো বলা হয় পানির যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার কেন দখল করে, তখন বলবেন আপনার পানির যে কণাগুলো আছে, এই কণাগুলোর যে গঠন, এই গঠনটা কিছুটা দুর্বল হয়, এই কারণেই ওকে যেই পাত্রেই রাখা হয় সেই পাত্রের আকার সে ধারণ করে। এবার দেখেন ওর কণাগুলোর গঠন কি কিছুটা দুর্বল না? ওর কণাগুলো গঠন যখন দুর্বল হচ্ছে, ওকে যে আমি কম্পনটা দিব, কণাগুলোর মধ্যে যে কম্পনটা যাবে সেটা কি খুব দ্রুত যেতে পারবে না, কিছুটা স্লো যাবে। যেহেতু ওর দুর্বল, আপনি যদি মনে করেন, এবার করি যে আপনাকে মনে করেন প্রচন্ড লেভেলের হচ্ছে মনে করেন চিলক্স, ঠিক আছে, তারপর হচ্ছে খানাস থেকে হচ্ছে আপনাকে একদম চিলক্সের বিগ বার্গার, ঠিক আছে, আপনার হচ্ছে তারপরে স্যান্ডউইচ তারপরে কোল্ড কফি প্রচন্ড খাওয়াইলাম, এবং আমার ইন্টেনশন হচ্ছে আপনাকে এবার কাজ করাবো, কিন্তু আপনি যতই খাইলেন আপনার শরীরটা হচ্ছে একদম লিন, একদম শুকনা, আপনাকে দিয়ে কিন্তু যতটুকু খাওয়াইছি ওই অ্যামাউন্টের কাজ কিন্তু করাইতে পারবো না, কারণ আপনার বডির গঠনটা কিছুটা লিন অর্থাৎ দুর্বল, বুঝতে পারছেন? ওকে আপনি যতই কম্পন দেন না কেন, ওর গাঠনিক গঠন যে অণুগুলো গঠন যে এই বান্দা দুর্বল, সো আপনি যতটুকু কম্পন প্রেডিক্ট করতে পারতেছেন সে পাস করতে পারবে না। সো দেখা যাচ্ছে যে এইখানে আমার যে শব্দের কম্পনের পাস অর্থাৎ শব্দের যে বেগটা, এই বেগটা খুব বেশি ফাস্ট হয় না। সো আমার শব্দের বেগ কিছুটা হচ্ছে ধীর গতি থাকবে, এবং ধীর গতি থাকার কারণেই এই গঠনটা। সো ধরতে পারছেন? এইবার এই পার্টটাকে যখন আপনি বইতে করবেন, এই বই থেকে আমি একটু ডিপে চলে গেছি, বাট বইয়ে আরো অনেক ইজিভাবে বলে দেওয়া আছে, এবং বইতে কেন ইজিভাবে বলে দেওয়া আছে এবং কেন হচ্ছে ওই জিনিসটাই আমি আপনাকে এখানে তুলে ধরলাম, বুঝতে পারছেন?
এর পার্ট হচ্ছে কঠিন পদার্থের শব্দের সঞ্চালন এবং বেগ। শব্দের সঞ্চালন কিন্তু আগের মতোই হচ্ছে, যে একটা কণা কম্পন তার পাশে কণাকে দিয়ে দিচ্ছে, তার পাশে কণাকে দিয়ে দিচ্ছে, কিন্তু আমার মেইন ফোকাসটা হচ্ছে শব্দের বেগটা কিরকম হচ্ছে। এবার আপনি মনে করেন যে হচ্ছে একটা বক্স, মনে করেন আমার ফোনটা কি সলিড, ফোনটা সলিড। আপনি যদি এই ফোনটাকে এইখানে না রেখে একটা হচ্ছে মনে করেন যে একটা বক্সের উপর রাখলেন, আমার ফোনটা কি আকার পরিবর্তন করবে কখনো? না, করবে না। এই ফোনটাকে আপনি যেখানে রাখেন না কেন সেখানেই সেম আকারটাই থাকবে। তার মানে মিনিং কি হচ্ছে? অবশ্যই এই ফোনে থাকা কণাগুলোর যে একটা একটার সাথে গঠন, একটা একটার সাথে যে গঠন, এই গঠনটা কি ছিল? অনেক অনেক স্ট্রং ছিল, অনেক স্ট্রং ছিল। মনে করেন আপনার ফ্রেন্ড, যে ফ্রেন্ডটা অনেক বেশি জিম করে, ফুটবল ক্রিকেট খেলে, ওকে আপনি অল্প খাবার দিলেও দেখবেন যে আপনি অনেক ভালো আউটপুট পাইছেন, অনেক ভালো সে এনার্জি শো করতে পারতেছে, কারণ তার বডি স্ট্রাকচার, বডির গঠনটাই অনেক পাওয়ারফুল। ঠিক আছে? সো আমি চিন্তা করলাম যে এইটা ছিল আমার একটা মনে করেন ফোন, এইটা হচ্ছে আমার ফোন। এই ফোনের কি আছে? কণাগুলো আছে না? এরকম আমি কণা ডিটারমাইন করলাম। এই কণা কি করলাম ভাই? আমি ডিটারমাইন করলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমার, আপনি বলেন তো এই ফোনটাকে আমি যেখানে রাখি না কেন ফোনের আকার পরিবর্তন হবে? না, হবে না। তার মানে প্রথম পয়েন্টটা হচ্ছে এই ফোনে থাকা কণাগুলোর গঠন অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, এবং গঠনগুলোর, কণার গঠন অনেক শক্তিশালী হওয়া বিধায় আপনার কণার মধ্যে শব্দের বেগতাই কি হবে? অনেক দ্রুত যাবে, অনেক দ্রুত যাবে। আপনি খুব ফাস্ট শব্দটাকে পিক করতে পারবেন। ধরতে পারছেন? আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমার শব্দের যে বেগটা, এই বেগটা আমি কি সূত্র দিয়ে আপনাকে প্রকাশ করাবো? এবার আমি সূত্র দিয়ে যাচ্ছি। আমি কি সূত্র দিয়ে প্রকাশ করাবো? মনে করেন আমি যদি বায়ু মাধ্যমকে চিন্তা করি, এই যে আমার বায়ু মাধ্যম, বায়ু মাধ্যমকে যদি আমি চিন্তা করতাম, তাহলে দেখেন যে এই কণা কম্পন হচ্ছে, এই কণার কম্পনটাকে সে তার পাশের কণাকে পাস করে দিচ্ছে, এই কণাও কম্পন হচ্ছিল, তার পাশের কণাকে পাস করে দিচ্ছে, এই কণাও সে এরপর কম্পিত হচ্ছিল। এবং দেখেন এই কম্পনের কোনো জায়গায় কি আমার ত্বরণ আছে? কোনো জায়গায় কি ভাই আমার ত্বরণ আছে? নাই, ত্বরণ নাই। এখানে এই সিস্টেমের কোনো জায়গায় আমাকে ত্বরণ আছে? নাই, ত্বরণ নাই। যখন ত্বরণ না থাকবে, এই কণাটা যেই বেগে মুভ করতেছে, এই কণাটা যেই বেগে মুভ করতেছে, পাশের কণাটাও সেম বেগে মুভ করবে, তার পাশের কণাটাও ভাইয়া সেম বেগে মুভ করবে। যেহেতু ত্বরণ নাই, সুতরাং বেগ কি হচ্ছে ভাইয়া আমার? সমান হচ্ছে। বেগ কি হচ্ছে ভাইয়া আমার? সমান হচ্ছে। এই কণা যতটুকু বেগ নিয়ে মুভ করবে, এই কণাও সেম বেগ নিয়ে মুভ করবে, এই কণাও ভাইয়া আমার সেম বেগ নিয়ে মুভ করতেছে। যখন আমার বেগ এভাবে সেম কণা সেম বেগ নিয়ে মুভ করতেছে, সো আপনি দেখবেন যে এখানে তাহলে সূত্র কি বসাবো? তাহলে এই কণা যে বেগটা যাচ্ছে, এই বেগের সূত্র হবে s ইকুয়ালস টু ভিটি, যেখানে s হবে আমার এই কণাগুলো মুভমেন্ট করতে করতে, অর্থাৎ কম্পনটা যে পাস হচ্ছে কণার মুভমেন্টের কারণে, এই কম্পনটা কতটুকু দূরত্বে পাস হচ্ছে, কম্পনটা কতটুকু দূরত্বে পাস হচ্ছে। ভিটা হচ্ছে আমার কণা যে মুভ করতে, এই যে কম্পনটা পাস হচ্ছে, কম্পনটা যে পাস হচ্ছে কতটুকু বেগ নিয়ে পাস হচ্ছে, কতটুকু বেগ নিয়ে পাস হচ্ছে, এবং কণার কম্পনটা পাস হতে তার কতটুকু টাইম লাগতেছে, কতটুকু ব্রাদার টাইম লাগতেছে। ঠিক আছে, এস ইকুয়ালস টু ভিটি, এইটা দিয়ে আমি সুন্দর মতো তাকে প্রকাশ করাইতে পারবো। বুঝা গেছে ভাইয়া?
আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটা পার্ট দেখি। মনে করেন আমি তরল দেখলাম, কঠিন দেখলাম, এবার চিন্তা করেন আমার বাতাস, বাতাসের যে কণাগুলো, বাতাসের কণাগুলো কি কোনো হচ্ছে ফিক্সড গঠন আছে? নাই। বাতাসের কণাগুলো ছড়ায় ছিটায় আছে, বাতাসের কণাগুলো ভাইয়া ছড়ায় ছিটায় আছে। তার মানে বাতাসের কণাগুলোর মধ্যে কোনো গঠনই নাই, বাতাসের কণাগুলোর মধ্যে কোনো গঠনই নাই। যেহেতু কোনো গঠনই নাই, তার মধ্যে কি বেগটা খুব দ্রুত পাস হইতে পারবে? কম্পনটা কি খুব দ্রুত পাস হবে? না, কম্পনটা পাস হবে কিন্তু আমার তরল বা কঠিনের মতো এত দ্রুত পাস হবে না, ওদের থেকে কম দ্রুত পাস হবে। তার মানে আমার কম্পন বা শব্দ কত দ্রুত পাস হচ্ছে কার উপর ডিপেন্ড করতেছে? বলেন, সবাই বলেন, কণার গঠনের উপর। ধরতে পারছেন? ওকে। প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পারে? শব্দ সঞ্চালনের একদম শেষ পার্টে আমি কি আমার কান বা শ্রবণ যে ইন্দ্রিয়, এটা নিয়ে প্রকাশ করছি না? এটা নিয়ে আমি বলছি না? তার মানে ওই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা প্রাণীরা শুনতে পারি। কথাটা ধরতে পারছেন? ওই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা প্রাণীরা শুনতে পারি। মনে করেন আপনার এখানে শব্দ, আপনার এখানে মনে করেন আমার শব্দ তৈরি হয়েছে, এখানে অ্যাকচুয়ালি শব্দ আমার যেমন তৈরিও হয়েছে এবং সেটাও কি হচ্ছে ভাইয়া? সঞ্চালিত হচ্ছে। তৈরিও হয়েছে, সঞ্চালিত হচ্ছে। যখন এরকম সিনারিও হচ্ছে তখন এই শব্দটা সুন্দর মতো আমাদের কোথায় আসবে? কানের, কানের কাছে চলে আসবে। যখন কানে চলে আসতেছে, এইটা কানের প্রসেসটা কিভাবে হচ্ছে দেখেন। আমাদের কানে, এই দেখেন আমাদের এই কানের ভেতরে কি একটা নলের মতো ফাঁকা জায়গা আছে না? একটা ফাঁকা জায়গা আছে না? এটাকে বলা হয় ফানেলের মতো, ফানেলের মতো আমার কি, ফানেলের মতো আমার পথ, ফানেলের মতো পথ কিরকম? এই যে এই এই যে ফানেলের মতো পথ, এটাকে বলা হয় ফানেল। এবং এই ফানেলের পথে একদম শেষ প্রান্তে কি থাকে বলেন তো? মনে মনে বলেন, আবার বলেন। শেষ প্রান্তে আমার পাতলা পর্দা থাকবে, পাতলা পর্দা থাকবে। সো পাতলা পর্দাটা কিরকম? এই যে মনে করেন আমার এরকম পাতলা পর্দা আছে। তার মানে আমার শব্দটা যখন এইভাবে যাচ্ছে, শব্দটা যখন এইভাবে যাচ্ছে, এই পাতলা পর্দায় কি হিট করবে না? অবশ্যই একটা ধাক্কা লাগবে পাতলা পর্দায়। সো পাতলা পর্দা কি হবে? এরকম কম্পিত হবে, এরকম কম্পিত হবে। পাতলা পর্দাটা এরকম আন্দোলন দেখাবে, দোলন দেখাবে, কম্পিত হবে। যখন পাতলা পর্দা কম্পিত হচ্ছে, সেটা সোজা গিয়ে ওই কম্পনটা আমাদের কোথায় চলে যাবে? আমাদের মস্তিষ্কে চলে যাবে, সুন্দর মতো আমাদের মস্তিষ্কে চলে যাবে এবং সেটাই পরবর্তীতে আমরা শোনার অনুভূতি যোগাবে, এটাই পরবর্তীতে আমার শোনার অনুভূতি যোগাবে। এবং আমি যখন প্রথমেই বলছি যে সব রকম শব্দ কিন্তু আমরা শুনতে পারবো না, আমাদের প্রত্যেকটা প্রাণীর শব্দ শোনার একটা কি নির্দিষ্ট রেঞ্জ আছে। ওই যে সুরযুক্ত শব্দ, সুরহীন শব্দ, সুরযুক্ত শব্দতে কি বলছিলাম? তার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক সবকিছু কি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকবে। সুরহীন শব্দতে এটা কোনো নির্দিষ্ট রেঞ্জ মেনটেন করবে না। তার মানে জিনিসটা আমরা কি একটা খুব বাজে রকমের আওয়াজ হিসাবে শুনতে পাই। বোমা ফাটলে কি হয়? আরে কান ফেটে গেল, এটা কোনো শুন না, কারণ ও একটা শব্দের নির্দিষ্ট রেঞ্জ সে মেনটেন করতে পারে নাই। ওকে, তার মানে মাথায় রাখবেন প্রত্যেকটা প্রাণী শব্দ শোনার জন্য একটা নির্দিষ্ট রেঞ্জ দরকার হবে। প্রতিটি প্রাণীর শব্দ শোনার জন্য নির্দিষ্ট রেঞ্জ থাকে, ঠিক আছে? এই নির্দিষ্ট রেঞ্জের বাইরে হইলে সাউন্ড হইছে বাট সে শুনতে পারে নাই। বুঝতে পারছেন? এই নির্দিষ্ট রেঞ্জের বাইরে যদি হয়
আমার সাউন্ড তৈরি হয়েছে, কম্পন হয়েছে, মাগার সেই জিনিসটা শুনতে পারে নাই। যেমন মানুষের ক্ষেত্রে, আমি যদি বলি মানুষের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে এই শব্দ শোনার রেঞ্জটা মাথায় রাখবেন 20 থেকে 20,000 হার্টজ। 20 থেকে 20,000 হার্টজ। এখন বলবেন যে ভাইয়া এই যে এইচ জে লেখছেন এটাকে আমরা কি বলি? হার্টজ বলি। এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের কম্পাঙ্কের একক। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কম্পাঙ্কের একক। ওকে, 20 থেকে 20,000 হার্টজ, অর্থাৎ কোন শব্দ যদি 20 হার্টজের কম হয় এই শব্দ আমরা শুনতে পারবো না। শব্দ কিন্তু হইছে, এই শব্দ আমরা শুনতে পারবো না। কোন শব্দ যদি 20,000 হার্টজের বেশি হয় শব্দ আমার হইছে, বাট আমি সেটা শুনতে পারবো না। এতটুকু বুঝতে পারছেন নাকি যে প্রাণীরা আমরা কিভাবে শব্দ শুনতে পাই? এতক্ষণ আপনাদের কিন্তু শব্দ রিলেটেড আস্তে আস্তে বেসিকটা আমরা কভার করার ট্রাই করতেছি, ঠিক আছে? এবং আমি যা বলতেছি মোটামুটি আমার ক্লাসটা যদি ভালো মতো আপনি বুঝে নোট করে যদি বই ধরেন দেখবেন যে 100% না 100%-এর বেশি আপনার বেসিক আপনি অলরেডি পেয়ে গেছেন। অর্থাৎ বইটা মনে হবে একদম ইজি। সো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। সো চলো আমরা এখন আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। এটা হচ্ছে শ্রাব্যতার সীমা এবং অপ্রীতিকর শব্দ বা নয়েজ। আচ্ছা, শ্রাব্যতার সীমা মানে কি? ওই যে শব্দ শোনার রেঞ্জ। শ্রাব্যতার সীমা হচ্ছে আমার শব্দ শোনার রেঞ্জ, অর্থাৎ আমি কতটুকু শব্দ ভাইয়া শুনতে পারতেছি, শব্দ শোনার রেঞ্জ। এবার আপনি চিন্তা করেন যে প্রত্যেকটা মানুষের কিন্তু শব্দ শোনা একটা নির্দিষ্ট রেঞ্জ থাকবে, মানে মানুষের জন্য, কুকুরের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য। যেমন আমরা কি বলছি ভাইয়া, মানুষের জন্য আমার শব্দ শোনার রেঞ্জ কি হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ। এই হার্টজকে আমরা কি বলতেছিলাম? আমাদের কম্পাঙ্কের একক। হার্টজকে বলতেছিলাম আমরা কম্পাঙ্কের একক। এটার অ্যাকচুয়ালি মিনিং কি? এটার অ্যাকচুয়ালি মিনিং কি? ঠিক আছে, এটার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে আমার 1 সেকেন্ডে 20 বার পর্দাটা কাঁপবে, অর্থাৎ কানের পর্দা কাঁপবে অথবা আমার কম্পন দিবে। 20 সেকেন্ডে আমার 20 বার কম্পন দিবে। এটাকে মিনিং হচ্ছে আমার 20 হার্টজ। আর যদি 1 সেকেন্ডে আমার 20,000 বার কম্পন দেয় সেটাকে বলা হবে আমাদের 20,000 হার্টজ। এটাকে বলা হচ্ছিল আমাদের 20,000 হার্টজ। এবং আপনি ভালো মতো একটু চেক করেন। কি চেক করবেন? মনে করেন যে আপনি যে শব্দটা পাইছেন, সেটা 18 হার্টজ। আপনি যে শব্দটা পাইছেন ভাইয়া সেটা হচ্ছিল কত? 18 হার্টজ। মানে আমার যে 20 হার্টজ লিস্ট যে রেঞ্জ, এটা কি সর্বনিম্ন ছিল আমার কত? 20 হার্টজ। এই 20 হার্টজের থেকে আরো কম না? 20 হার্টজের থেকে আরো কম না? হ্যাঁ, এটা হচ্ছে আমার আরো কম। তার মানে এই টাইপ কম শব্দকে আমরা বলি শ্রুতিপূর্ব শব্দ। তার মানে শ্রুতিপূর্ব শব্দ হচ্ছে সর্বনিম্ন মান থেকে আরো কম, এবং এই শব্দটা আমরা শুনতে পারবো না। এবার কোন শব্দ যদি আমার 20,000 থেকে বেশি হয়, 20,000 থেকে বেশি হয়, সেটাকে বলা হবে আমাদের শ্রুতি উত্তর শব্দ। এবং এই শ্রুতি উত্তর শব্দ আমরা কি পারবো না ভাইয়া? শুনতে পারবো না। ঠিক আছে, তারপরে আমাদের কুকুরের শব্দ শোনার রেঞ্জও একরকম, অন্যরকম, বিড়ালের একরকম, পেঁচার একরকম, তারপরে হচ্ছে বাকি যতগুলা প্রাণী আছে এই প্রাণীগুলো শব্দ শোনার রেঞ্জ হবে অন্যরকম। মনে করেন আমার হচ্ছে কুকুরের ক্ষেত্রে আপনি যখন হাই লাউডে, অনেক উঁচুতে যখন হুইসেল বাজাবেন, পুলিশ যখন অনেক উঁচুতে হুইসেল বাজায়, এই অনেক বেশি পরিমাণে লাউড হলে, অনেক
উচ্চ শব্দ হলে আমরা এই জিনিসটা কি পারবো না, শুনতে পারি না। আমরা শুনতে পারি না, শুনতে পারি না, আমরা শুনতে পারি না, আমরা শুনতে পারবো না। বাট আমাদের কারণ শুনতে পারবো না কি, আমাদের শব্দ শোনার রেঞ্জের বাইরে। বাট এই জিনিসটা আবার কুকুর শুনতে পারবে, এই জিনিসটা আবার কুকুর খুব সুন্দরভাবে শুনতে পারে, কারণ কুকুরের শব্দ শোনার রেঞ্জের সে মধ্যে এই হুইসেলের সাউন্ডটা শব্দ শোনার রেঞ্জের মধ্যে পড়ে গেছে, কুকুর শুনতে পারে। বুঝতে পারছেন? এবার কথা হচ্ছে আমার অপ্রীতিকর শব্দ। অপ্রীতিকর শব্দ বা নয়েজ কি জিনিস? আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা শুনতে পারি বাট ওটা আমাদের কোনো সুর নাই, আমরা যে শব্দ শুনতে পারি প্লাস ওই শব্দের কি নাই, কোনো সুর নাই, কোনো সুর নাই, প্লাস ওই শব্দ আমাদের বিরক্তির প্রকাশ করে, ওই শব্দটা কি আমাদের বিরক্তি প্রকাশ করতেছে, বিরক্তি প্রকাশ ঘটায়, প্লাস আমাদের হচ্ছে স্বাস্থ্যেরও একটা বিরূপ প্রভাব পড়ে। আমাদের এখানে হচ্ছে আমাদের যে হেলথ, এই হেলথের জন্য খুব খারাপ, আমাদের কানের জন্য খুব খারাপ। ঠিক আছে, আমাদের স্বাস্থ্যে বাজে বা খারাপ প্রভাব ফেলে। এগুলাই অ্যাকচুয়ালি পার্টগুলোকে বলা হবে নয়েজ। এই পার্টগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় নয়েজ। যেমন আপনার গাড়ির হর্ন, এক্সাম্পল গাড়ির হর্ন বা বাসের হর্ন। হর্ন শুনলে বারবার যদি হর্ন শুনতে থাকেন এক নাগারে, আপনার মনে হবে না যে ইস মাথাটা মনে ধরে গেল? কারণ কি, প্রথম কথা এটা সুর নাই, এটা অনেক উচ্চ শব্দে হচ্ছে। ঠিক আছে, এবং আপনার বিরক্তি বা কানে হচ্ছে ক্ষতি করতেছে গাড়ির হর্ন বা বাসের হর্ন এগুলা। সো আশা করি এই পার্টটা বুঝতে পারছেন। এবার মনে করেন আমরা নেক্সট পার্টে চলে যাব। ওকে, শব্দ সৃষ্টিকারী যন্ত্র। শব্দ সৃষ্টিকারী যন্ত্রতে আপনার কে কে ছিল? আপনার এখানে ছিল একতারা, এখানে ছিল আপনার দোতারা, একতারা দোতারা। এবং মজার ব্যাপার হচ্ছে একতারা বলেন দোতারা বলেন, বা আপনি চাইলে আরো এক্সট্রা কোনো কিছুরও সাহায্য নিতে পারেন, যেমন তবলা। তবলা এই সব কিছুই কি বলেন তো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হয় না, খুব বেশি উঁচুও না, খুব বেশি নিচু না, একটা পারফেক্ট রেঞ্জের মধ্যে সে থাকবে। শব্দটা তৈরি হবে একদম পারফেক্ট রেঞ্জে। এবং কথা হচ্ছে এই শব্দে কি থাকতেছে, একটা সুর থাকে, এবং আমাদের কি হয় না, এটা বিরক্তি প্রকাশ ঘটায় না, বিরক্তির প্রকাশ ঘটায় না, বিরক্তির প্রকাশ ঘটায় না। তো এটাকে বলা হচ্ছে আমাদের শব্দ সৃষ্টিকারী যন্ত্র, যেটা হচ্ছে আমাদের কি একটা মানে পারফেক্ট, শুনতে খুব ভালো লাগতেছে, এটা আপনাকে বলা হচ্ছে শব্দ সৃষ্টিকারী যন্ত্র। এবং আপনি মাথায় রাখবেন, আমরা যে একটু আগে নয়েজ পড়ছি, শব্দ সৃষ্টিকারী যন্ত্র বলতে শুধু একতারা দোতারা তবলাতে আপনাদের বইতে ছিল, বাট আপনার যে কোনো কিছু হইতে পারে, গাড়ির হর্ন হইতে পারে, মানে নেগেটিভ সেন্সে গাড়ির হর্ন, তারপরে হচ্ছে ক্রেনের সাউন্ড। ঠিক আছে, রাস্তা যে খোদাই করে, এই খোদাইয়ের গাড়ি যেগুলা থাকে বড় বড়, এই গাড়ির খোদাইয়ে, রাস্তার খোদাই করা গাড়ির হচ্ছে সাউন্ড, বুলডোজারের সাউন্ড, এগুলো কি এখানে প্রথম কথা একটা পারফেক্ট রেঞ্জে থাকে না, অনেক বেশি হাই নয়েজ তৈরি করে, মাথা ধরে যাবে, কোনো সুর থাকে না। এটা হচ্ছে নেগেটিভ সেন্সে আপনার শব্দ তৈরি করতেছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের স্বাস্থ্যে প্রভাব পড়তেছে, বাট এটা পজিটিভ সেন্সে। ঠিক আছে, যেখানে সুর আছে, তাল আছে, একটা পারফেক্ট রেঞ্জে থাকে এগুলো। সো আমরা কিন্তু আমাদের বেসিকের পার্টটা খুব ভালো মতো ফিগার আউট করতে পারছি। আশা করি আপনারা এই জিনিসটা খুব ভালো মতো ধরছেন। সো চলেন এবার আমরা এখানে চলে যাচ্ছি। এবার আপনি বলেন তো শব্দার্থ পূরণগুলো। এখানে কি বলা হচ্ছে,
শব্দ কোনো ড্যাশ ছাড়া সঞ্চালিত হয় না। আমি বারে বারে বলছি শব্দ সঞ্চালনের জন্য কিসের দরকার হবে? মাধ্যমে। তার মানে এখানে শব্দ কোনো মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় না। ঠিক আছে, মানুষের কানে শ্রাব্যতার সীমা মানে কতটুকু? শ্রাব্যতার সীমা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ। 20 থেকে 20,000 হার্টজ। অবাঞ্ছিত ও বিরক্তিকর শব্দ হলো কি? নয়েজ। বিরক্তিকর শব্দ, অবাঞ্ছিত বিরক্তিকর শব্দ। শব্দের বেগ বায়বীয় পদার্থের সবচেয়ে ড্যাশ কি দেওয়া আছে? সবচেয়ে ধীর। ঠিক আছে, সব থেকে বেশি ধীর বা কম, কমও দিতে পারবে। কারণ কঠিন পদার্থে একটা গাঠনিক স্ট্রাকচার ভালো মতো থাকে, গাঠনিক স্ট্রাকচার খুব স্ট্রং থাকে, খুব দ্রুত শব্দ পাস হয়। কঠিন স্ট্রাকচার থেকে আমার তরল পদার্থের স্ট্রাকচার কিছুটা দুর্বল হয়, তাই শব্দটা কঠিন স্ট্রাকচার থেকে তরল স্ট্রাকচারে কিছুটা আসতে যায়। বায়বীয় পদার্থে কোনো স্ট্রাকচারই নেই, শব্দের বেগও আমার সব থেকে কম, ধীর। শব্দের বেগ বায়বীয় পদার্থের সবচেয়ে কম বা ধীর। ওকে, 20 হার্টজের বেশি কম্পাঙ্কের শব্দকে ড্যাশ শব্দ বলা হয়। কি বলা হবে? বলে শ্রুতি উত্তর। শ্রুতি উত্তর। ঠিক আছে, শূন্যস্থানটা আমরা প্র্যাকটিস করে ফেলছি। এখানে বলা হচ্ছে শ্রাব্য এবং অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য লিখেন। সো আপনি প্রথম পয়েন্টটা দেখেন, শ্রাব্য। ঠিক আছে, শ্রাব্যতে কি? শ্রাব্য হচ্ছে আমাদের শোনার অনুভূতি জাগাচ্ছে, বাট কি এটা একটা সুরযুক্ত শব্দ, তাই না? এটা একটা সুরযুক্ত শব্দের মধ্যে পড়তেছে। আমার কথা বুঝতে পারছেন নাকি? আচ্ছা, সো চলো আমরা এই জিনিসটা দেখবো একদম এই আকারে। এখানে বললাম আমরা শ্রাব্য, যেহেতু পার্থক্য বলা হয়েছে, আমরা কিভাবে পার্থক্য লিখবো পরীক্ষার খাতায়, এটা হচ্ছে মেইন কনসার্ন আমাদের। আর এখানে অশ্রাব্য শব্দ, শ্রাব্য আর অশ্রাব্য শব্দ। প্রথম কথা, শ্রাব্য শব্দ আমরা কানে শুনতে পারি, কানে শুনতে পারি। এখানে হচ্ছে অশ্রাব্য শব্দ, অশ্রাব্য শব্দ আমরা কানে শুনতে পারি না। অশ্রাব্য শব্দ আমরা কানে শুনতে পারি না। ওকে, এরপরে হচ্ছে আমাদের 2 নাম্বার। তারপরে হচ্ছে শ্রাব্য শব্দ আমাদের মানুষের ক্ষেত্রে এই শ্রাব্য শব্দ শোনার রেঞ্জ, মানুষের ক্ষেত্রে এই শ্রাব্য শোনার রেঞ্জ কত? 20 থেকে 20,000 হার্টজ। আর অন্যান্য পশু পাখির ক্ষেত্রে কি হবে? আর অশ্রাব্য শব্দ কি আসবে আমাদের? হয় 20,000-এর কম, সরি, হয় 20,000-এর 20-এর কম, 20,000-এর বেশি। 20 হার্টজের কম অথবা আমাদের 20,000 হার্টজ এর বেশি। ঠিক আছে, তারপরে এখানে উদাহরণ, যেমন বাঁশির সুর, বাঁশির শব্দ। তারপরে হচ্ছে আমাদের কি হইতে পারে? বাঁশি শব্দ হইতে পারে। তারপরে গিটারের সুর, গিটারের উদাহরণ। তবে 3 নাম্বার এখানে উদাহরণ কি হইতে পারে? মনে করেন হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফির শব্দ, আল্ট্রাসোনোগ্রাফির শব্দ। আল্ট্রাসোনোগ্রাফির শব্দ আমরা শুনতে পারবো না, কারণ এই আল্ট্রাসোনোগ্রাফির শব্দের সীমা আমাদের শ্রাব্যতার সীমা থেকে অনেক বাইরে, এই কারণে আমরা শুনতে পারবো না। এবার দেখেন আমাকে কি বলা হয়েছে, শ্রুতি পূর্ব এবং শ্রুতি উত্তর শব্দ। শ্রুতি পূর্ব শব্দ আমি কি বলছিলাম? আমাদের শ্রাব্যতা সীমার সর্বনিম্ন হতে কম কম্পাঙ্ক হলে,
সর্বনিম্ন হতে যদি কম কম্পাঙ্ক হয় সেটাকে বলা হবে শ্রুতি পূর্ব শব্দ। শ্রুতি উত্তর কাকে বলা হবে? আমাদের শ্রাব্যতা সীমার সর্বোচ্চ হতে বেশি কম্পাঙ্কের শব্দ হলে তাকে বলা হচ্ছিল আমাদের শ্রুতি উত্তর শব্দ। এরপর চিন্তা করেন এখানে আমি নয়েজ এবং সুশ্রাব্য শব্দের পার্থক্য কি হচ্ছে দেখেন। সুশ্রাব্য শব্দ আমাদের কানে কি নিয়মিত কম্পন দিবে। সুশ্রাব্য শব্দটা হচ্ছে আমাদের নিয়মিত একটা কম্পাঙ্ক থাকবে, নয়েজের মধ্যে অনিয়মিত একটা কম্পাঙ্ক সে তৈরি করবে। কানে শুনতে আরামদায়ক বা ভালো লাগবে, কানে শুনতে বিরক্তিকর হবে। উদাহরণ বাঁশির শব্দ, পাখির গান, গাড়ির হর্ন, মেশিনের শব্দ। ঠিক আছে, ওকে। তারপর সকল সব কম্পাঙ্কের শব্দ কি আমরা শুনতে পারি? সকল কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পারি না। এবং আমাদের শ্রাব্যতার সীমা কত? আমাদের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ। ঠিক আছে, এবার দেখেন উদাহরণ, কোন মাধ্যমে শব্দের বেগ বেশি থাকবে? অর্থাৎ যে মাধ্যমের আমার গঠনটা খুব স্ট্রং থাকে। শূন্য মাধ্যমে না, কঠিন মাধ্যমে হ্যাঁ, কঠিন মাধ্যমে গঠনটা কি থাকে? স্ট্রং থাকে। ঠিক আছে, এইটা নিচের অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে কি বলা হয়েছে? চন্দ্রপৃষ্ঠে প্রচন্ড বিস্ফোরণ এবং পৃথিবী পৃষ্ঠে বড় মাঠে দূর প্রান্তে বন্দুকের নল থেকে গুলি বের হলো। এটা মনে করেন আমার চন্দ্রপৃষ্ঠ, এই চন্দ্রপৃষ্ঠে মনে করেন আপনার প্রচন্ড বিস্ফোরণ হয়েছে। চন্দ্রপৃষ্ঠে প্রচন্ড বিস্ফোরণ হয়েছে, প্রচন্ড এরকম বিস্ফোরণ। ঠিক আছে, এখন বলা হয়েছে পৃথিবী পৃষ্ঠে বড় একটা মাঠ আছে। এখন এখানে আমি একটা বড় একটা মাঠের কথা চিন্তা করলাম, অন্য কালে নেই, বুঝতে সুবিধা হবে। মনে করেন এখানে একটা পৃথিবী পৃষ্ঠে একটা বড় একটা মাঠ আছে। ঠিক আছে, বন্দুকের নল থেকে গুলি বের হলো। এখানে আমার একটা বন্দুক ছিল, মনে করেন এই নল থেকে কি বের হইছে ভাইয়া? গুলি বের হইছে। ঠিক আছে, গুলি বের হইল। উভয় ক্ষেত্রে সৃষ্ট আলোর ঝলকানি দেখা গেল এবং দুই ক্ষেত্রে আমার কি দেখা গেছে? আলোর ঝলকানি। উভয় ক্ষেত্রে আমরা আলোর ঝলকানি দেখা গেল। সো কোশ্চেনটা আগে পিক করতে পারছেন নাকি? আমি আগে কোশ্চেনটা বোঝানোর ট্রাই করতেছি, এরপরে আমি অ্যাপ্রোচ বা উত্তরের দিকে যাব। তো চলেন এবার হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। এখানে কি বলা ছিল যে চন্দ্রপৃষ্ঠে বিস্ফোরণের শব্দ শুনতে হলে পৃথিবী থেকে কি বলা হয়েছে? পৃথিবী থেকে আমার চন্দ্রের দূরত্ব কম হতে হবে, পৃথিবী ও চন্দ্রের মাঝে মাধ্যম থাকতে হবে, শব্দের কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্জ হইতে হবে। প্রথম কথা, চন্দ্রপৃষ্ঠে যে বিস্ফোরণটা হচ্ছে ওটা যদি আমি শুনতে চাই, দূরত্ব এখানে কোনো ফ্যাক্টই না। বুঝা গেছে? তার মানে 1 নাম্বার গন হবে না। পৃথিবী এবং চন্দ্রের মাঝে মাধ্যম থাকতে হবে। হ্যাঁ, শব্দের জন্য আমরা কি বলছি? শব্দ শুনতে হলে বা শব্দ সঞ্চালিত হওয়ার জন্য আমাদের কি দরকার? মাধ্যমের দরকার হবে। তার মানে অবশ্যই পৃথিবী এবং চন্দ্রের মাঝে একটা মাধ্যম থাকতে হবে। এবং আমরা যেটা প্রপারলি শুনতে চাই তাহলে শব্দের কম্পাঙ্ক কি হইতে হবে? 20 থেকে 20,000 হার্জ হইতে হবে না? 2 আর 3। ঠিক আছে, ওকে। এখন বলা হয়েছে উভয় ঘটনা একসাথে সংঘটিত হলে, মানে আমি মাঠের এক কোণা থেকে যখনই বুলেট রাইফেলটা মানে ফায়ার করব ওই সময় আমার বিস্ফোরণ হবে। ঠিক আছে, কোনটি সর্বশেষ পর্যবেক্ষণ করা যাবে? কোনটা সর্বশেষে পর্যবেক্ষণ করা যাবে? এবার চিন্তা করেন, বন্দুকের গুলির শব্দ, বন্দুকের সৃষ্ট আলো, বিস্ফোরণের শব্দ, বিস্ফোরণের আলো,
এটা আমি বোঝানোর জন্য আমি হচ্ছে বজ্রপাত, যখন প্রচন্ড বৃষ্টি হয়, বজ্রপাত হয়, ওইটা আমি একটু সিনারিও চিন্তা করাবো। যখন বজ্রপাত হয় তখন খেয়াল করবেন আমার আলোটা আগে দেখা যায়, সাউন্ডটা পরে শোনা যায়। আমি আবার বলতেছি, আলোটা আগে দেখা যায়, সাউন্ডটা পরে শোনা যায়। কেননা আলো আলো আপনার 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে, অর্থাৎ এক সেকেন্ডে 3 × 10⁸ মিটার সে যেতে পারে। তার মানে এটা কি স্পিড, মাথা নষ্ট একটা স্পিড না? কিন্তু বন্দুক বা এই রিলেটেড যেই মানে মেশিনগুলো আছে, এখান থেকে যে আমার বাতাসের যে বেগটা বের হয় বা যে সাউন্ডটা বের হয়, এটা কিন্তু আলোর মতো এত ফাস্ট সে যেতে পারে না। কথাটা ধরতে পারছেন? তার মানে এখান থেকে যে শব্দগুলো হবে এগুলো একটাও উত্তর হবে না, ঠিক আছে? ওকে, তার মানে আলোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এবার চিন্তা করেন, যখন আমার চন্দ্রপৃষ্ঠে বিস্ফোরণ হয়েছে, ঠিক আছে, এই বিস্ফোরণে এনার্জি অনেক বেশি, ঠিক আছে, এই কনসেপ্টটা একটু অন্য লেভেলের, এই কনসেপ্টটা একটু হায়ার লেভেলের, তাও আপনাদের একটুখানি বোঝানোর জন্য বলতেছি। এনার্জি বেশি, যখন এনার্জি বেশি হচ্ছে, এখান থেকে আপনার যে ফোর্সটা, ধাক্কাটা, একটা যে আপনার আফটার ইফেক্ট, এই আফটার ইফেক্টটাও বেশি হচ্ছে। তার মানে এখান থেকে আমি যে বিস্ফোরণের আলো, এটা আমি বেশি পাবো, ঠিক আছে। বাট বন্দুকের সৃষ্ট আলো এটা কি কম শব্দে না? এটার মধ্যে এনার্জি আমার কম লাগতেছে, আফটার ইফেক্টও কম, তার মানে এখান থেকে আলো আমি খুব ক্ষুদ্র পাবো। তার মানে সর্বশেষ কোনটা আমার কাছে আসবে? সর্বশেষ আসবে বন্দুকের সৃষ্ট আলো, কারণ বন্দুকের সাউন্ড তো মাঠের এই পাশ থেকে ওই পাশ শুনতে পারতেছেন, আরো অনেক দূরে গেলে কিন্তু শুনতেই পারবেন না। তার মানে এটার ইম্প্যাক্টটা কম, তার মানে আলোটাও আমার সর্বশেষে আসবে। কিন্তু চাঁদে একটা বিস্ফোরণ হয়েছে, আপনি সাউন্ড শুনতে হয়তো বা পাবেন না, কিন্তু দেখবেন যে হয়তো যদি বেশি বড় হয়, তার মানে এটা চারদিক থেকে একটা আফটার ইফেক্ট আপনি দেখতে পারবেন ইন্টারনেটে। সো এই বিস্ফোরণের আলোটা আপনার কাছাকাছি, মানে খুব ফাস্ট আসবে। তারপরে সর্বশেষ আসবে বন্দুকের সৃষ্ট আলো। এখানে বলা হয়েছে ভিতরের বাতাসে কম্পনের ফলে সুসৃষ্টি হয় কোন বাদ্যযন্ত্রে? ভিতরে বাতাসে কম্পনের ফলে সে তার দিচ্ছেন, সেতারে কি হয় অ্যাকচুয়ালি? সেতারে আপনার হচ্ছে এইভাবে করে হচ্ছে বাজায়, এরকম সেতারে একতারা, টুং 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 সাউন্ড একতারা দেখছেন। গিটারে দেখছেন, গিটার কি এভাবে বাজাইছেন। বাঁশিতে আপনার কি হয়? ভেতরে ফু দেওয়া হয়। ফু দেওয়ার হলে আমরা হাত দিয়ে বাতাসটাকে কন্ট্রোল করি, ঠিক আছে, হাত দিয়ে বাতাসটাকে কন্ট্রোল করি। তার মানে দেখেন, ভেতরে বাতাসে কম্পনের ফলে আপনি যখন বাঁশিতে ফু দিচ্ছেন, আপনার বাতাসটা ভেতরে যাচ্ছে এবং ভেতরে বাতাসটাকে কন্ট্রোল করতে পারতেছেন। কোনো পয়েন্ট দিয়ে বাতাস বের হচ্ছে, বাকি 2টা দিয়ে হচ্ছে না, বাকি 3টা দিয়ে হচ্ছে না, বা বাকি 5টা দিয়ে হচ্ছে না, এরকম। তার মানে এটার উত্তরটা হবে অ্যাকচুয়ালি বাঁশি। এটা ধরতে পারছেন নাকি? দেখেন, এখানে একটা সৃজনশীল দেওয়া আছে। এখানে কি বলা আছে? আমি এটা একটু কপি করে নিব, ওকে। এখানে বলা আছে, দেখেন, উদ্দীপকে আমার শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। কোথায়? বায়ুতে। তার মানে আমরা ভি অফ এ দিলাম, এ মানে এয়ার, এটা কত আমাদের 330 মিটার পার সেকেন্ড। সমুদ্রের পানিতে শব্দের বেগ, আমাদের সমুদ্রের পানিতে যে শব্দটা তৈরি হচ্ছে, এটা কতটুকু হচ্ছে? 1500 মিটার পার সেকেন্ড। এটা দিলাম ভি অফ এস মানে সি, 1500 মিটার পার সেকেন্ড। ওকে, এখন বলা হইলো তীরে দাঁড়ানো লোকটি এবং ডুবুরি বোমা ফাটার স্থান থেকে 3300 মিটার দূরে অবস্থান করতেছে। তার মানে আমি যদি একটু বলি যে মনে করেন যে এইটা আমার হচ্ছে, এটা মনে করেন আমার সমুদ্র, তার মানে এইটাও একটা তীর, এখানে বলা হয়েছে তীরে দাঁড়ানো লোকটি। এখানে তীরে
একটা লোক দাঁড়ায় রয়েছে এবং এখানেও কে আছে, একজন ডুবুরি আছে। ঠিক এই ফরম্যাটেই একজন ডুবুরি আছে, ঠিক আছে। এইখানে যদি আমার বোমাটা ফাটে, দেখেন এইখানে যদি আমার বোমাটা ফাটে, এখানে যদি আমার বোমাটা ফাটে, তার মানে দেখেন এই লোকটা বাতাসের মাধ্যমে সাউন্ডটা শুনতে পারবে, এই লোকটা অ্যাকচুয়ালি বায়ু মাধ্যম দিয়ে সাউন্ডটা শুনতে পারবে। আর এই বোমা ফাটার সাউন্ডটা এই লোকটা পানির মধ্য দিয়ে শুনতে পারবে, এই লোকটা অ্যাকচুয়ালি পানির মধ্য দিয়ে শুনতে পারতেছে, ঠিক আছে। এবং তারা দুইজনই কিন্তু বোমা ফাটার স্থান থেকে 3300 মিটার দূরে অবস্থান করতেছে। কথাটা ধরতে পারছেন নাকি? এটাই ছিল আমাদের উদ্দীপক। এখানে বলা হয়েছে শব্দ কি। প্রথম কথা, শব্দ হচ্ছে আমার এক প্রকার শক্তি, শব্দ হচ্ছে আমার এক প্রকার শক্তি যা কানে শোনার অনুভূতি যোগাবে, ঠিক আছে, কানে শোনার অনুভূতি যোগাবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায়। কেন? এই দেখেন রেল লাইনের যে পাতটা, এটা কি কঠিন পদার্থ? আমি আগে বলছিলাম রেল লাইনের কঠিন পদার্থে আমাদের শব্দটা খুব দ্রুত সঞ্চালিত হয়, খুব দ্রুত পাস হয়। প্রথম কথা, রেল লাইনের পাত কি? রেল লাইনের পাত হচ্ছে আমার কঠিন পদার্থ দিয়ে তৈরি, এবং আমরা জানি কঠিন পদার্থের মধ্যে দিয়ে শব্দ খুব দ্রুত পাস হইতে পারে, শব্দ খুব দ্রুত পাস হইতে পারে। শব্দ দ্রুত সঞ্চালিত হতে পারে, এর ফলে কি আমরা দূর থেকে শব্দ শুনতে পারি, কারণ তার গাঠনিক স্ট্রাকচার ভালো, শব্দ দ্রুত পাস হয়, দূর থেকে শব্দ শোনা যায়, ঠিক আছে। ওকে, সো ক খটা বুঝতে পারছেন। আমি এবার ঘটাকে নিয়ে আলোচনা করব, গটাকে নিয়ে। সো এখানে তো জায়গা নাই, তাও আমি লিখতেছি এখানে ভি অফ এয়ার এর মান কত ছিল? 330 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখান থেকে আমার কতটুকু ছিল? ভি অফ এস 1500 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবং তারা দুইজনই কতটুকু দূরত্বে দাঁড়ায় ছিল? এস বলতে আমরা বুঝাচ্ছি দূরত্ব 3300 মিটার দূরত্বে দাঁড়ায় ছিল। এবার দেখেন কি বলা হয়েছে, বোমা ফাটার স্থান থেকে, এই যে বোমাটা ফাটছিল, এই বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পরে শুনতে পারবে, ঠিক আছে। তীরে যে লড়াই ছিল ওই লোকটা কতক্ষণ পর, মানে আপনার টি এর মান বের করতে চাচ্ছে, এ কত টাইম পরে সে শুনতে পারবে। এবার আপনি চিন্তা করেন এখানে এই লোকটা, সো এখান থেকে যখন বাতাসটা আসতেছে, মানে শব্দটা আসতেছে, আমাকে কি এস ইকুয়ালস টু ভিটি সূত্র মেনে আসতেছে না? এটাই আমি ইউজ করব। তার মানে এখানে যে শব্দটা আসতেছে বাবা, এটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি শব্দ মেনে আসতেছে, এবং এটা কোন মাধ্যমে হচ্ছে? বায়ু মাধ্যমে হচ্ছে। তার মানে এই বেগটা হবে ভি অফ এয়ার, ঠিক আছে। এখানে দেখেন তো ভি অফ এয়ার এর মান দেওয়া আছে না? দেওয়া আছে। শব্দ স্থান থেকে লোকটা কতটুকু দূরত্বে দাঁড়াইছিল না, টি এর মানটা বের করব। তার মানে এখানে আমার এস এর মান সবার মান দেওয়া আছে, টি এর মান বের করতে চাচ্ছি। সো টিটাকে আমি এক পাশে রাখবো, বাকি সব কটাকে অন্য পাশে নিয়ে আসবো। তার মানে এই ভিটিটা আমার নিচে চলে আসবে, এস বাই ভি অফ এ, ভি অফ এটা নিচে চলে আসছে। এবার দেখেন এস এর মান আমরা কত বের করছি? 3300। ভি অফ এর মান কতটুকু ছিল ভাইয়া? 3300, আর এখানে ছিল 330। ওকে, সরি, এখান থেকে থাকবে আমার 330। তার মানে এখানে কতটুকু থাকতেছে অ্যাকচুয়ালি? সো এখান থেকে 0 0 কাটা, এখান থেকে 1, তার মানে 10। তার মানে 10 সেকেন্ডে
সে এই শব্দটা অ্যাকচুয়ালি শুনতে পারবে। তাও আমি একটু ক্যালকুলেট করে দেখি ভুল হচ্ছে নাকি, রিস্ক নিয়ে লাভ নাই। তার মানে এখানে 3300 ভাগ 330, হ্যাঁ 10। তার মানে অ্যাকচুয়ালি আমার ওই লোকটা, তীরে দাঁড়ানো লোকটা 10 সেকেন্ড পরে শব্দটা সুন্দর মতো শুনতে পারবে। এবার দেখেন এখানে বলা হয়েছে বোমা ফাটার পর, বোমা ফাটার শব্দ ডুবুরিও কি একই সময় শুনতে পারবে? এইখানে এই বান্দা কতটুকু টাইমে শুনছিল? 10 সেকেন্ড টাইমে শুনছিল। এখন ডুবুরিও কি একই সময় শুনতে পারবে? তার মানে ডুবুরির জন্য, দেখেন ডুবুরির জন্য কি একই সূত্র না? আমি বলে দিচ্ছি এস ইকুয়ালস টু ভিটি। তার মানে বসান এস ইকুয়ালস টু ভিটি এই সূত্র দিয়ে। কিন্তু এখানে যেহেতু ডুবুরি পানি দিয়ে যাচ্ছে, পানির জন্য আমার শব্দের বেগ কতটুকু ছিল? সি ভি অফ এস, ভি অফ এস। তার মানে আমি টি এর মান সময় বের করতে চাচ্ছি, ভি অফ এস টা সুন্দর মতো এই পাশে চলে আসবে। তার মানে এটা গুণ ছিল, এখানে হয়ে গেছে আমার ভাগ। তার মানে দূরত্ব কিন্তু একই, 3300। বেগ কতটুকু আমার? 1500। তাহলে টাইম কতটুকু হচ্ছে দেখি আসেন। আমার 3300 ভাগ 1500, তার মানে আমার 2.2 সেকেন্ড, 2.2 সেকেন্ড, ঠিক আছে। তার মানে বোমা ফাটার শব্দ ডুবুরিও একই সময় শুনতে পাচ্ছে না, ডুবুরি শুনতে পাচ্ছে 2.2 সেকেন্ডে, বাতাসে লোকটা শুনতে পারতেছে আমার 10 সেকেন্ডে। তার মানে প্রথম হচ্ছে ডুবুরি শুনতে পারতেছে না, দ্বিতীয় হতো আগে শুনবে। অ্যাকচুয়ালি আমার ডুবুরি শব্দ আগে শুনবে, ঠিক আছে। সো দেখেন আমরা কিন্তু একটা পুরো চ্যাপ্টারটা আমরা বেসিক, এরপরে হচ্ছে আমাদের ক আর খ এর জন্য পার্ট, এরপরে হচ্ছে আমাদের অবজেক্টিভ এবং বইয়ের ম্যাথটা কিন্তু অলরেডি করে ফেলছি। সো আশা করি এই চ্যাপ্টারে আপনাদের যা যা দরকার আমি 100% দেওয়ার ট্রাই করছি। এরপরও যদি কোনো জায়গায় আপনাদের সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। সো আজকে ক্লাসটা এতটুকুই, দেখা হচ্ছে ইনশাল্লাহ অন্য কোনো আরেকটা চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অ্যাটলিস্ট একটুখানি পড়াশোনা করেন। সবাইকে আসসালামু আলাইকুম।